তারা দল চেঞ্জ করে এসে নতুন ভূমিকা পালন করে, তারা অতিরিক্ত অত্যাচার করে। দুটা জিনিস প্রমাণ করার জন্য যে সে ফ্যাসিস্ট ছিল না, আমি আপনার খুব প্রিয় লোক, আর একটা হলো যত অত্যাচার করে তত বেশি সে ফোকাস হয়। এই দুইটা কারণে আমাদের সমাজে এই অবস্থাটা চালু আছে। আমি আশা করি, আমি হাবিব সাহেব, জনাব হাবিব সাহেবকে সম্মান রেখে বলছি, এই কথাটা ওনারও প্রত্যাহার করা উচিত এবং দল থেকে এটাকে এখন পর্যন্ত বিস্ময়ের ব্যাপার যেটা প্রতিবাদ জানানো হয়নি, তার মানে গোটা দল এটার সাথে একমত এখন পর্যন্ত। এটা যদি হয় তাহলে আপনি হাজার হাজার কেন, লক্ষ লক্ষ কেন, কোটি কোটি পুলিশ কেন, প্রত্যেকের জন্য একজন পুলিশ একজন আর্মি নিয়োগ করে আমি চ্যালেঞ্জ করছি আগামী দিনে লেভেল প্লেইং ফিল্ড এবং অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আর যদি না হয়, না হওয়ার পরিবেশ যদি হয়, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা বলছি না, আমরা এরকম কোন আরেকটা ফ্যাসিস্টের নির্বাচন হতেই দেব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আজকে পটুয়াখালী জেলার সম্মানিত সাংবাদিক বৃন্দ, বিভিন্ন অনলাইন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ আমার শ্রদ্ধাভাজন এবং সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনারা আজকের এই আমাদের আমন্ত্রণে এখানে উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং আমরা খুব কম সময়ের মধ্যেই আপনাদের কিছু কথা শুনবো, আমরা কিছু কথা বলবো এবং তারপরেই আজকে মূলত আপনাদের সাথে আমরা মিলিত হওয়া এবং একসাথে দুপুরের এই লাঞ্চ আমরা গ্রহণ করব, এটাই ছিল আমাদের মূল প্রোগ্রাম। আমরা খুব গুরুগম্ভীর কিংবা খুব রাজনৈতিক কিংবা খুব একেবারে গুরুত্বপূর্ণ কোনো বিষয় এখানে আলোচনা করব, ব্যাপারটি এরকম নয়। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা, এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা দুপুরে একসাথে খাবো। আমরা পটুয়াখালীর সন্তান, পটুয়াখালীর মানুষ, আমাদের এখানে মেহমান শুধুমাত্র একজন, সে রাজশাহী ইউনিভার্সিটির সাবেক সভাপতি এবং ঢাকা থেকে এসছে। বাকি আমাদের যাদের দেখছেন সবাই আমরা নিজেরা। আমি খুবই আনন্দিত যে আপনারা অসম্ভব ব্যস্ততার মধ্যে আমাদের মধ্যে ছোট মানুষদের কথায় আপনারা সাড়া দিয়েছেন এবং এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, আমাদের অভিভাবক, অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী, জেলা আমির, বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট নাজবুল হাসান আলহাস, তিনি উপস্থিত আছেন। ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি আজাদুর রহমান আজাদ, মেধাবী ছাত্র নেতা, সে উপস্থিত আছে। অধ্যাপক আলমগীর ভাই সহ আমাদের ইসলামী ছাত্র শিবিরের পটুয়াখালী জেলা সভাপতি, শ্রমিক কল্যাণের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন। আমরা সবাই পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের নিশ্চয়ই জানা থাকার কথা, বহুদিন আমরা এরকম উন্মুক্ত পরিবেশে আপনাদের সামনে আসার সুযোগ আমাদের হয়নি। তবে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে সেই বিগত 16 বা 15.5 বছর অত্যন্ত ক্রান্তিকালে আপনারা মজলুম মানুষদের পাশে আপনারা অনেকেই ভূমিকা পালন করেছেন। আমি সেজন্য আপনাদের প্রতি আলাদাভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সেই ক্রাইসিস মোমেন্ট, অত্যন্ত জুলুমের শাসনে আপনারা মজলুমের পাশে থেকে অনেকেই ভূমিকা পালন করেছেন, যা প্রশংসার দাবি রাখে। এবং পাশাপাশি 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আপনাদের অনেকেই সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে, মিথ্যা মামলাকে উপেক্ষা করে, জেল জুলুমকে উপেক্ষা করে, গুলি, হামলা, নির্যাতনকে উপেক্ষা করে, এমনকি আপনাদের রুটি রুজি, সম্মান, মর্যাদাকে আপনারা কোরবানি করে, স্যাক্রিফাইস করে, ডেডিকেট করে আপনারা দেশের পক্ষে এবং একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য আপনারা যে ভূমিকা পালন করেছেন, আপনাদের মধ্যে যারা শহীদ হয়েছেন, আমি আজকের এই প্রোগ্রামের শুরুতেই সেই সকল শহীদ সাংবাদিকদের কথা স্মরণ করছি, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ তাদেরকে সহ আমাদের প্রায় 1,500-এর মতো জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী যারা শাহাদাত বরণ করেছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আপনারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানেন, অনেক সাংবাদিক ভাইয়েরা আহত, পঙ্গুত্ব বরণ করে, নির্যাতন নিপীড়নের মুখে পড়ে এবং তারা গুলি বুকে ধারণ করে, শরীরে বুলেট ধারণ করে এই পেশায় তারা এখনো নিয়োজিত আছেন এবং দেশের জন্য চতুর্থ গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে, যেটাকে বাংলাদেশের জন্য শুধু নয়
গোটা পৃথিবীর দর্পণ বলা হয় যে গণমাধ্যমকে, সেই দর্পণে আমাদের চেহারাগুলো আপনারা যেমন চেহারা তেমন দেখাবার যে দুঃসাহসিক ভূমিকা আপনারা পালন করছেন, সেজন্য আপনাদের কংগ্রেচুলেট করছি। এবং একই সাথে এটা বলছি যে আমরা রাস্তার কর্মী আর আপনারা হচ্ছেন কলমের কর্মী এবং কলমের সেনাপতি। আপনারা সেই কলম যোদ্ধা হিসাবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা কলম যোদ্ধা হিসাবে ভূমিকা পালন করেছেন, আমি তাদের প্রতি আবার শ্রদ্ধা নিবেদন করছি। এবং 5ই আগস্ট পরবর্তী একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণে আপনারা অনেকেই অত্যন্ত সাহসিকতার সাথে এই বর্তমান সময়েও আমাকে সহ, আমাদেরকে সহ সত্য কথাগুলো সত্য বলা, অন্যায়গুলোকে অন্যায় বলা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলার যে দুঃসাহসিক ভূমিকা আপনারা পালন করছেন, এর মধ্য দিয়ে আমরা আশা করি, জনগণ আশা করে, মানুষ আশা করে যে আমাদের অসম্ভব ত্যাগ এবং কোরবানির মধ্য দিয়ে, জীবন বিনিময়ের মধ্য দিয়ে অসংখ্য তরুণ, যুবক, শ্রমিক, ছাত্র, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক তাদের জীবনের বিনিময়ে যে নতুন একটা বাংলাদেশ, নতুন একটা স্বাধীনতা আমরা পেয়েছি। এই কথা বললে কেউ কেউ মনে করেন যে নতুন স্বাধীনতা কি। দেখেন, আমি 2024 সালে 5ই আগস্ট সকাল 7টায় রাজপথে, 12:30টার পরে আমার চোখের সামনে আমি অনেক মুরব্বীদেরকে বলতে শুনেছি যারা মুক্তিযোদ্ধা ছিলেন। আমি আমার কানে, আমার চোখের সামনে তাদেরকে এটা বলতে শুনেছি, আমরা স্বাধীন হলাম। আমি জিজ্ঞেস করেছি সেই মুরব্বীকে, আমার পিতার সমান বয়স, যে স্বাধীন হলেন মানে কি? আমরা তো তখন আনন্দের মধ্যে আছি, এনজয় করছি, খুব স্বাভাবিক। স্বাধীন হলেন মানে কি? আমরা তো স্বাধীন হয়েছি। বলছি না, আজকে আমরা আরেকবার স্বাধীন হয়েছি, আমাদের এটা দ্বিতীয় স্বাধীনতা। সুতরাং এই যে একজন রিক্সাওয়ালা রিক্সায় দাঁড়িয়ে সে আত্মচিৎকার করে আনন্দের সাথে বলেছে আমরা আজকে মুক্ত হলাম। মুক্ত মানে কি? সে এতদিন বন্দী ছিল, তাকে আটকে রাখা হয়েছিল। এই যে একজন বললো আমরা স্বাধীন হলাম, একজন বললো ভাই আমরা মুক্ত হলাম, একজন বললো ভাই আলহামদুলিল্লাহ আজকে আমরা নতুন একটা বাংলাদেশ পেলাম। তার মানে কি? বাংলাদেশ ছিল আমাদের, আমরা আরেকটা নতুন বাংলাদেশ আজকে পেয়েছি। সুতরাং সেই নতুন বাংলাদেশ, সেই দ্বিতীয় স্বাধীনতা, সেই সুন্দর মুক্ত জীবনের জন্য যারা জীবন বাজিয়ে রেখে ত্যাগ কোরবানি পেশ করেছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। মূলত আপনাদের সকলের সাথে পরিচিত হতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু সেই সময় আপনাদের ব্যস্ততার কারণেই আমরা সময় দিতে পারতাম, কিন্তু আপনাদের বিবেচনায়, আপনাদের সময়ের দিকে তাকিয়ে আমি পরিচালককে অনুরোধ করেছি যাতে এই সময়টা ক্ষেপণ না হয়। তারপর এখানে যারা আছেন একেবারে বাই নেমে আপনাদের সবাইকে আমি নাম ধরে বলতে পারলে আমাদের জন্য খুব ভালো লাগতো, যেহেতু আপনারা এখানে আমরা একটা পরিবারের মতো আছি। আমি তৃতীয় যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমাদের এই প্রিয় পটুয়াখালী দক্ষিণ অঞ্চলের এটাকে প্রবেশদ্বার বলা হয়। আমাদের অসম্ভব সুন্দর, এশিয়া মহাদেশের শুধু নয় পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ কুয়াকাটা অঞ্চলের অধিকারী আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। এই দক্ষিণ অঞ্চলের খাল, নদী, ধান নদী, খাল, এই নিয়ে আমাদের বরিশাল, এই নিয়ে আমাদের দক্ষিণ অঞ্চল, এই নিয়ে আমাদের পটুয়াখালী। সেরকম একটা সুন্দর অবারিত আল্লাহর নিয়ামতের জায়গাটাকে আরো সমৃদ্ধ করা, এটাকে আরো সামনের দিকে গতিশীল করার, আধুনিক মডেল উন্নত করার কি কি প্রক্রিয়া করা যায়, কি করলে একজন সাধারণ পটুয়াখালীবাসী হিসাবে, একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের কি করা উচিত, একদিকে আপনি পরামর্শ দিতে পারবেন, আপনার মূল্যবান কথা আপনি বলতে পারবেন। আবার যদি আমাদের থেকে কিছু জানার থাকে, আপনি অবশ্যই আমাদের কাছ থেকে, যদি সেটা বলার মতো উপযুক্ত আমি হই, সেটা বলার মতো যদি সক্ষমতা আমার থাকে, আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। আপনাদের পরামর্শ আমরা শুনবো, আপনাদের কথা আমরা শুনবো। মূলত প্রশ্নোত্তর পর্ব বা সাংবাদিক সম্মেলন হিসেবে আমরা এটা করিনি, আমরা করেছি এই নতুন স্বাধীনতা, এই নতুন বাংলাদেশ, এই নতুন মুক্ত পরিবেশটাকে আমরা একটা মানবিক বাংলাদেশে রূপান্তরিত করার, একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার। সামনে আমাদের এখন সবচেয়ে বড় প্রত্যাশা বিচার সম্পন্ন করা, সবচেয়ে বড় প্রত্যাশা সংস্কার করে একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে নির্বাচনের দিকে ধাবিত হওয়া। আমাদের এখানে এমন অনেকে আছেন যারা বহুদিন ভোট দিতে চাননি, পারেননি। আমি আপনাদেরকে কথা বলবো না, আপনারা সেই শ্রেণীর না। আমি এটা বলবো না যে আপনারা ভোট দিতে পারেন নাই, আপনারা ভোট দিতে চাননি এই জন্য যে আপনারা মনে করেছেন আমার ভোটের খুব দরকার আছে বলে আপনি মনে করেন নাই, সে কারণে আপনি ভোট দিতে যাননি। সেরকম ভাইয়েরা আমরা সবাই মিলে অপেক্ষমান আছি। আমি আমার এলাকার ভোট নাকি অনেকেই দিয়ে দিয়েছেন। আমার মতো একজন সাধারণ নাগরিকের ভোট দেওয়ার কষ্ট তারা মেনে নিতে পারেন নাই, যে মাসুদ ভাই ভোট দেবে, এটা ভোট দেবে না, এটা হইতে পারে না। মাসুদ ভাইয়ের ভোট আমার পক্ষ থেকে তারা দিয়ে দিয়েছেন এবং আমাকে তারা জানিয়েছেন, আমার ফোনে মেসেজ দিয়েছেন, মাসুদ ভাই আপনাকে ধন্যবাদ যে আপনার ভোটটা
দেওয়ার মতো দায়িত্ব আমরা পালন করেছি। কত বড় দুঃসাহস এবং কত বড় মানবিকের জায়গা থেকে পাশবিক একটা সমাজ বিনির্মাণ হলে এই মেসেজ দিয়ে একটা মানুষকে কষ্টের জায়গায় নিতে পারে যে ভাই আপনার ভোটটা আমরা দিয়ে আপনাকে কষ্ট থেকে মুক্ত করেছি। আমরা সেই কষ্টটা এবার করতে চাই যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এই কষ্টটুকু করার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা অপেক্ষা করছি এরকম যে 10 মাস 10 দিন পরে আমরা আমাদের মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসি। আমরা বলি যে এখন 10 মাস পার করে ফেলেছি, 15 বছর, এখন 10টা দিনের জন্য অপেক্ষা করছি কখন নির্বাচনের মতো একটা সুন্দর নবজাতকের বাংলাদেশ আমরা আমাদের হাতে পাবো। সেই নবজাতকের সুন্দর বাংলাদেশের জন্য একটা সুন্দর নির্বাচন, অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা আনন্দ উৎসবের, যেটা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এবার নির্বাচন হবে শুধু না, এবার নির্বাচনে ঈদের আনন্দ হবে। আমরা সেই ঈদের আনন্দের জন্য অপেক্ষা করছি। সেই সব ক্ষেত্রে আপনাদের পরামর্শ কি, এবং আমরা আপনাদের সাথে মিলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, রাস্তার একজন কর্মী হিসাবে, আপনারা কলম সৈনিকের যারা ভূমিকা পালন করেন, আমাদের জন্য আপনাদের কি উপদেশ আছে, কি পরামর্শ আছে, আপনারা এবং আমরা মিলে একটা সুন্দর সেই মানবিক বাংলাদেশ, বাসযোগ্য বাংলাদেশ করার জন্য কি করতে পারি, সেই কথা এখন আপনাদের কাছ থেকে শুনবো। আমি আপনাদের কাছে আমার মাইক ছেড়ে দিচ্ছি, আপনারা কথা বলবেন, শুনবো, আর যদি কোনো আমার কথা বলার থাকে আমি সেটা বলবো। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমি এখানে আছি। একটু প্রশ্ন সবাইকে শুনতে হবে তো। মাইক্রোফোন অন নাই, ওইটা আপনার জন্য। প্রশ্ন হচ্ছে যে আপনি পরিচয় দিয়ে। হ্যাঁ, আমার নাম জহির, আমি এসএ টেলিভিশনে কাজ করি পটুয়াখালীতে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি মানবিক বাংলাদেশের কথা বললেন, সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনি আবার সাংবাদিকদের প্রশংসা করেন আন্দোলনের ক্ষেত্রে বা তাদের ভূমিকার ক্ষেত্রে, কিন্তু গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে সাংবাদিকদের হত্যা এবং বিভিন্ন জায়গায় নানান ধরনের নির্যাতন বা করা হচ্ছে। সেক্ষেত্রে রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে বা জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির সদস্য হিসেবে আপনার দলের এই ঘটনাগুলোতে আসলে কি ধরনের ভূমিকা বা তাদের কি পদক্ষেপ বা তাদের কি চিন্তা ভাবনা একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সবাইকে। আপনারা সবাই জানেন যে গাজীপুরে একজন সাংবাদিককে অত্যন্ত নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে শুধু একটা অন্যায়কে প্রতিরোধ করার জন্য। বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এটার প্রতিক্রিয়া জানানো হয়েছে, তাৎক্ষণিকভাবে এটার প্রতিবাদ জানানো হয়েছে এবং এ ব্যাপারে জামাতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে 24 ঘন্টার মধ্যে এই সাংবাদিক হত্যার যে আসামি তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক বিচারের জন্য আমরা দাবি জানিয়েছি। এবং একই সাথে আপনারা জেনেছেন আগামীকাল 12 তারিখ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সারা দেশে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই যে বিশৃঙ্খলা, এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যাকাণ্ড এবং সাংবাদিকদের উপর নির্যাতন, তাদেরকে হত্যা করা, এই ব্যাপারে আমরা আগামীকালকে সারা দেশে জামাত ইসলামের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং আমাদের 19শে জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে 7 দফা দাবি ছিল, সেই 7 দফা দাবি সহ বর্তমান পরিস্থিতিকে সম্পৃক্ত করে জামাত ইসলামী আগামীকালকে সারা দেশে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল বাস্তবায়ন করবে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এ সমস্ত বিষয়ে তারা তৎপর আছেন, কিন্তু জনগণের প্রত্যাশার আলোকে যতটুকু তৎপর থাকার কথা সেই তৎপরতায় আমরা ঘাটতি পরিলক্ষিত হচ্ছে মনে করি। বিশেষ করে রাজনৈতিক দলগুলো আরও যতটুকু আন্তরিক হলে এই ব্যাপারে আমরা এই সমস্ত বিষয়গুলি এড়িয়ে চলতে পারতাম, বা রাজনৈতিক দলগুলো আরও ঐক্যবদ্ধ ভূমিকা থাকলে যতখানি এটাকে আরও জিরো টলারেন্সে নিয়ে আসা যেত, সেই জায়গাটাও আমি মনে করি, জামাত ইসলামী মনে করে ঐক্যবদ্ধভাবে জামাতের সহ অন্যান্য সংগঠনগুলো কাঁধে কাঁধ মিলে কাজ করলে এই পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর সহ উত্তরণ করা সম্ভব। আসসালামু আলাইকুম, আমি মোস্তাফিজুর রহমান, আমি এটিএন বাংলা এবং যুগান্তরের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। আমার একটা প্রশ্ন হলো যে এর আগে দেখেছি আপনারা নির্বাচন নিয়ে আপনারা বলেছেন যে আগে সংস্কার হবে, পরে নির্বাচন হবে, কিন্তু সরকার যখনই সে নির্বাচনী ঘোষণা করলো তখন আপনারা কেন চুপ হয়ে গেলেন? এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো
বাংলাদেশের সাংবাদিকরা আপনাদের যতটা প্রোগ্রাম হোক, যতটা অনুষ্ঠান হোক, আপনারা বিপদে পড়লে সাংবাদিকরা আপনাদের পাশে দাঁড়ায় এবং সাংবাদিকরা সেটা তুলে ধরার চেষ্টা করে। অথচ সাংবাদিকরা যখন গুম হয়, হত্যা হয়, তখন কোনো শুধু আপনারাই না, কোনো রাজনৈতিক দলই তখন দেখি না এটার কোনো প্রতিবাদ করতে। কেন এটা? ধন্যবাদ। জি, ভাইকে অনেক ধন্যবাদ। যেটা বলেছেন আমি তার সাথে সম্পূর্ণভাবে একমত, যে যিনি সাংবাদিক মৃত্যুবরণ করেন বা হত্যা করা হয়, তিনি যেমন একজন মানুষ, রাজনীতিতে যিনি যাকে হত্যা করা হয়, সাধারণ একজন মানুষ যাকে হত্যা করা হয়, তারও পরিবার থাকে, তারও আত্মীয় স্বজন থাকে। খুব স্বাভাবিক যে সাংবাদিক যিনি, তিনি জাতির জাগ্রত বিবেক বলে আমরা তাকে বলি। সুতরাং তিনি তো দল এবং মতের ঊর্ধ্বে উঠে দেশের জন্য ভূমিকা পালন করেন। সেরকম একজন ব্যক্তিকে যখন হত্যা করা হয়, জামাত দলমত নির্বিশেষে কথা বলে যে একজন সাংবাদিকের উপরে আঘাত করা মানে জাতির বিবেকের উপর আঘাত করা। একজন সাংবাদিককে হত্যা করা মানে একটা জাতির বিবেককে গলা টিপে হত্যা করা। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী এই ব্যাপারে সব সময় আমরা সোচ্চার ভূমিকা পালন করেছি, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে আমরা তো পরিপূর্ণভাবে কখনো সরকার গঠন করে এই ব্যাপারে সাংবাদিকদের উপরে যে সমস্ত ডিজিটাল আইন করা হয়েছিল, সিকিউরিটি আইন করা হয়েছিল, আপনারা জানেন যে জামাত ইসলামী সেই দুঃশাসনের মধ্যে আমি একজন সাধারণ কর্মী হিসেবে সাক্ষী দিচ্ছি যে গুলির মুখে দাঁড়িয়ে আমরা তখন প্রতিবাদ মিছিল করেছি, বিক্ষোভ মিছিল করেছি যে এটা কোনো আইন না, এটা একটা জঙ্গলি আইন। এভাবে সাংবাদিককে দমন করা যায় না, এভাবে সাংবাদিকদেরকে হয়রানি করে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায় না। আমরা আমাদের সামর্থ্যের মধ্য থেকে, এবং আপনারা জানেন গাজীপুরের ঘটনা সাথে সাথে আমরা সেখানে আমাদের নেতৃবৃন্দকে পাঠিয়েছি, পরিবারের সাথে আমরা যোগাযোগ রাখার চেষ্টা করেছি, এবং সহানুভূতির তো শুধু ব্যাপার না, দায়িত্ব পালনের জন্য আর কি কি করা যায় এবং ভবিষ্যতে এই ঘটনা আর না ঘটে রাষ্ট্রের পক্ষ থেকে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে যেন এটা বন্ধ করা যায়, সে ব্যাপারে আমরা কথা বলছি, কাজ করছি। তবে এটা ঠিক ভাই যে উদ্বেগ এবং উৎকণ্ঠার কথা এবং আফসোসের কথা বলেছেন, এটা বাস্তব, আমরা ওটার সাথে একমত। এবং আমরা চাই আগামী দিনে শুধু একজন সাংবাদিক না, সাধারণ এক নাগরিকের জীবনের নিরাপত্তার প্রশ্নে অবশ্যই সরকারকে দায়িত্ব নিতে হবে, এবং দায়িত্ব নিতে ব্যর্থ হলে শুধু জবাবদিহি না, যদি তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা যায়, তাহলে আমরা কিন্তু বিভিন্ন সময় ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেছি। আমরা চাই যে প্রত্যেকটা ঘটনা বন্ধ হোক এবং এই ঘটনায় দোষীদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি, এবং আমরা এটাও বলেছি, আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের মাধ্যমে লেখা হয়েছে যে এগুলো বিশেষ ট্রাইব্যুনালে, আলাদা ট্রাইব্যুনাল ব্যবস্থা করে সেই ট্রাইব্যুনালে দীর্ঘসূত্রিতা বাদ দিয়ে দ্রুত সময়ের মধ্যে আইনের সবগুলো ধাপ অতিক্রম করে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, যাতে পরবর্তীতে এরকম আর কেউ সাহস না করে। এরপরেও আর কি করা যাবে সে ব্যাপারে আপনারা পরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম, আমি কে শাহাদ হোসেন, আমি বাংলাদেশের পটুয়াখালী জেলা প্রতিনিধি। আমার প্রশ্ন হচ্ছে যে আগামী যে নির্বাচনকে ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনে জামাত ইসলাম অংশগ্রহণ করবে কিনা, আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি তো পটুয়াখালী 2 আসন থেকে নির্বাচন করবেন এমন একটা কথা আমরা শুনতে পেয়েছি, এই বিষয়ে তো বলবেন। আর সাংবাদিকদের বিষয় নিয়ে যে কথাগুলো হচ্ছে, এর একটি বিষয়, যদি জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, সে ব্যাপারে আসলে বাংলাদেশের সাংবাদিকদের জন্য কি ধরনের পদক্ষেপ আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, সেটা যদি আমাদের কাছে বলতেন। একটু শেষ করি যে ধন্যবাদ ভাইকে, শাহাদাত ভাই কথা বলেছেন। প্রথমত হচ্ছে জামাত ইসলামী নির্বাচন করবে কিনা, জামাত ইসলামী নির্বাচন করবে শুধু না, জামাত ইসলামী তো নির্বাচনের জন্য আন্দোলন করেছে, এটা গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আন্দোলন করে আসছি। এবং আমাদের 19 জুলাই যে ঐতিহাসিক সমাবেশ, জাতীয় সমাবেশ সফল হয়েছে, আপনারা জানেন যে আমাদের 20 লক্ষের উপরে মানুষ সেখানে এসেছে। তাদের সেখানে আমাদের মূল দাবি ছিল একটা গ্রহণযোগ্য নির্বাচন। তার মানে বোঝাই যায় জামাত ইসলামী নির্বাচন করতে চায় না, শুধু জামাত ইসলামী জনগণের কাছে একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকারকে আমরা বাধ্য করতে চাই। দ্বিতীয় হচ্ছে জামাত ইসলামী নির্বাচন করতে চায়, তার অন্যতম আর একটা দিক হচ্ছে যে আমরা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে বাংলাদেশের 300 আসনের প্রায় অধিকাংশ আসনে 2-1টা ব্যতিক্রম ছাড়া বাকি সবগুলোতেই আমাদের নমিনি বা আমাদের প্রার্থী, জাতীয় সংসদ সদস্য প্রার্থী, প্রাথমিকভাবে তাদেরকে কাজ করার জন্য কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং তারা এলাকায় জনগণের পাশে থেকে কাজ করছেন, জনগণকে সচেতন করছেন,
জনগণের ভোট জনগণ দিতে পারে, কেন্দ্রগুলো যেন সুষ্ঠু, নিরাপদ, নিরপেক্ষ থাকে, প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে, তারা যেন কোনো দলের হয়ে কাজ না করে, তারা যেন জনগণের সেবক বা জনগণের চাকরের মতো করে, জনগণের শাসক না জনগণের সেবক হয়ে যেন তারা কাজ করেন, সে ব্যাপারে আমরা সচেতনতা তৈরি করছি। এটা হচ্ছে জামাত ইসলামী জনগণের দল, রাজনীতি করে জনগণের জন্য, নির্বাচনী হচ্ছে এটার একমাত্র পথ যে সরকার গঠন করা বা সরকার পরিবর্তন করা। সুতরাং এর বাইরে তো কোনো পথ নেই এবং সেই পথটা গ্রহণযোগ্য নয়, সাংবিধানিক নয়। অসাংবিধানিক কোনো পথ জামাত ইসলামী পছন্দ করে না এবং সেই পথে জামাত ইসলামী কখনো হাঁটেও নেই। আর তৃতীয় হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের পটুয়াখালীতে যে 4টি আসন আসে, এই 4 আসনেও ইতিমধ্যে আমাদের 4 জন প্রার্থী নাম ঘোষণা করে কাজ করতে বলা হয়েছে। আমি তার মধ্যে একজন, আমাকেও আমার পটুয়াখালী সংসদীয় 2 আসন, বাউফল উপজেলা মিলে একটা আসন, সেখানে আমরা কাজ করছি, জনগণের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। আমি বিগত 17 বছর জুলুম নির্যাতন ছিল, মামলা ছিল, হামলা ছিল, রিমান্ড ছিল। আমি যখন সেই রিমান্ডে থাকা অবস্থায় প্রশাসনের 2-1 জন যারা আমাদেরকে পছন্দ করতেন, তাদের মাধ্যমে আমি আমার এলাকার ভাইদের সাথে যোগাযোগ রেখেছি, তাদের ঈদের সময় ঈদের সামগ্রী পৌঁছেছি, ঈদুল আজহায় তাদের কাছে পশু পাঠানোর চেষ্টা করেছি, জেলখানায় বসে আমি হসপিটালে বিল কমানোর জন্য কারারক্ষীদের মাধ্যমে স্লিপ দিয়ে আমি আমাদের ভাইদের পাশে থাকার চেষ্টা করেছি। সুতরাং জামাত ইসলামী এই চেষ্টাটুকু করছে। আর সবশেষ যেটা বলেছেন যে আমাদের সাংবাদিকদের জন্য জামাত ইসলামী সরকার গঠন করলে বা যদি জামাত ইসলামীকে জনগণ ক্ষমতায় নেয় তাহলে কি করবে, আমরা 4টা জিনিসের কথা সবসময় বলি। নাম্বার 1, সাংবাদিক হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্র গঠনের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটা ঠিক থাকলে বাংলাদেশ ঠিক থাকবে, সুতরাং এটাকে ঠিক রাখতে হবে। 2 হচ্ছে সাংবাদিক বৃন্দ হবেন সত্যকে ধারণ করা, তারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। নাম্বার 3 হচ্ছে জামাত ইসলামী চায় যদি শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট নাজমুল হাসানের কোনো ত্রুটি থাকে, সাহস নিয়ে, হিম্মত নিয়ে, বলিষ্ঠতা নিয়ে, কোনো কিছুকে পরোয়া না করে, সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনি আমার কথাটাও, আমার অন্যায়টাও আপনি তুলে ধরবেন। যখন আমার অন্যায়টা আপনি তুলে ধরতে পারবেন, তখন জামাত ভাববে যে আমরা একটা সুন্দর, মানবিক, কল্যাণমুখী, বৈষম্যহীন, ন্যায়ের, ইনসাফের, উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান আমাদের শিক্ষার্থীরা তুলেছিল, সে রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে পেরেছি। 4 হচ্ছে কোনো কারণে আমাদের দুনিয়াটা তো বিপদ মুসিবতের জায়গা, কোনো কারণে আমাদের সাংবাদিক বৃন্দ যদি কোনো বিপদ, কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো ক্রাইসিস, কোনো ক্রান্তিকালের মুখে পড়েন, তাহলে শুধুমাত্র কোনো একটা সংগঠন না, রাষ্ট্রীয়ভাবে তার এবং তার পরিবারে যারা থাকবে তাদের দায়িত্ব কাঠামোগতভাবে গ্রহণ করার একটা পরিকল্পনা সাংবিধানিক সিস্টেমের মধ্যে ঢুকাতে হবে, যাতে কোনো সাংবাদিক এইটা মনে না করে যে আমি এই দুনিয়া থেকে চলে যাই। আমাদের তো সবাইকেই চলে যেতে হবে, কিন্তু মানে আমার চিন্তার বাইরে, অর্থাৎ আমাদের পরিকল্পনার বাইরে, মানে কোনো দুষ্কৃতিকারের হাতে যখন চলে যায়, তিনি যদি এটা মনে না করেন যে আমি চলে যাওয়া মানে আমার পরিবারটা ভাসমান হয়ে যাবে। এই জায়গাটা রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে সেই জায়গাটা আমরা দায়িত্ব নিয়েই আপনাদের পাশে থেকে সাহস নিয়ে, হিম্মত নিয়ে যাতে আপনারা দেশ বিনির্মাণে কাজ করতে পারেন, কোনো লেজুর বৃত্তি নয়, কোনো রাজনৈতিক দলের নয়, দেশের জন্য আপনারা কাজ করবেন, সেই জায়গাটা আমরা নিশ্চিত করব। আসসালামু আলাইকুম, আমি বিলাল দাস, প্রথমত কাছে দুইটা প্রশ্ন আছে আমার। একটা হলো, দেশের একটি জনগোষ্ঠী বিশ্বাস করে যে বর্তমান উপদেষ্টা সরকারের বর্তমানে জামাত ইসলামের পার্ট। তো বর্তমানে যে অবস্থা, দেশের ডিভাইডে অপরাধ প্রবণতা বেড়েছে, এই অপরাধ প্রবণতা কোনো কারণে কিন্তু সরকার নিয়ন্ত্রণ আনতে পারে নাই। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আর একটা বিষয় হলো, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে 1 বছর, এই 1 বছরে দেশে কি পরিবর্তন হয়েছে এবং একজন নাগরিক হিসাবে আপনার মতামত কি, আপনি কি পেয়েছেন, এই যেটা জানতে চাই। হ্যালো, জি, আমি খোকন হলদার, মোহনা টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি। আমার একটি প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে আপনি কালকে বাউফলে একটা কথা বলেছিলেন যে এখন পর্যন্ত যে নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশ সৃষ্টি হয়নি। আপনি বাউফলের একটি উদাহরণও দিয়েছিলেন। তো আপনার কাছে আসলে প্রশ্ন যে আদৌ কি নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা, এবং নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে জামাত নির্বাচনে যাবে কিনা? আসসালামু আলাইকুম। ভিডিওটা দ্রুত। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 মেধাবী ছাত্র আছেন,
এই প্রশ্নটা বলছি জাতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয় লতিফলের নবাবদের লতিফলের শততম সভাপতি ছিলাম এবং ডিপি ক্যান্ডিডেট ছিলাম। ডিসিপি আমাদের ডিপি ছিলেন এবং আমাদের কলেজের বাহুদ্দিন শাহ মাদক বক্সের ডিপি ছিলেন। ধন্যবাদ রাজশাহী ইউনিভার্সিটি। জি, বর্তমান পরিচয় একটু দিয়ে দেন। আমি গোলাম রহমান, আমার দেশে আছি, আমার দেশ পত্রিকা আছি এবং ফটোগ্রাফি পেশার সাথে জড়িত আছি। মাশাআল্লাহ। জি, আমার কোশ্চেনটা হচ্ছে যে সেক্রেটারি সর্বশেষ তারেক রহমান একটি বক্তব্য দিয়েছেন যে নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে তাহলে জাতীয় সরকার গঠন করবে। এই জাতীয় সরকার গঠন করার ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কি? সকলকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে আব্দুল সালাম আরিফ, আমি স্টার নিউজে কাজ করি পটুয়াখালীতে, আর পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি। একটা বিষয় হচ্ছে আপনার আগামীকাল থেকে আপনাদের কর্মসূচির সূত্র ধরেই বলি যে যদি ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হয়, প্রায় 42,000-এরও অধিক ভোট কেন্দ্র, সেখানে এই পুলিশ, এই আনসার, এই সেনাবাহিনী তারাই দায়িত্ব পালন করবে। কিন্তু গত 1 বছরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি হয়েছে আমরা বলবো সাংবাদিকদের জায়গা থেকে, এবং এখনো রীতিমতন মব হচ্ছে। সেটা যে যার মতন স্বার্থে ব্যবহার করছে, সেটিকে ট্যাগিং বলেন, বুলিং বলেন, বিভিন্ন ভাবে এটাকে ব্যবহার করা হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই পুলিশ, এই আইন শৃঙ্খলা বাহিনী, এই উপদেষ্টা পরিষদ, এই সেটআপই জাতীয় সংসদ নির্বাচনটা একেবারেই আপনারা যেভাবে চাচ্ছেন নবজাতক শিশুর মতন একেবারে পবিত্র হবে, একেবারে কালিমাবিহীন হবে, আদৌ সম্ভব কিনা? যদি সেটাই সম্ভব হয় তবে এখন কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি সম্ভব হচ্ছে না? ধন্যবাদ। আমার নাম হচ্ছে মাহমুদ হাসান রায়হান, আমি এনটিভি অনলাইন এবং জাগরণীতে কাজ করি। আসলে আমি জাতীয় বিষয় না, আমি বলতে চাচ্ছিলাম যে লোকাল আমাদের পটুয়াখালী সদর হাসপাতালে দীর্ঘ সময় একটি ডাক্তার সংকট নিয়ে চলছে। আমি জানি যে আপনি অনেক বড় একজন মেকানিক লোক এবং অনেক বড় একজন মানুষ এবং অনেক ভালো একজন মনে মানুষ। আপনার মাধ্যমে আমাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে যদি 2 জন অন্তত পক্ষে ডাক্তার এনে দিতে পারেন, আপনাদের কাছে আমরা পটুয়াখালী বেশি চিরকৃতজ্ঞ থাকবো। এইদিকে রাখো, এইদিকে সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় টিভির স্টাফ রিপোর্টার, পটুয়াখালী। আসলে যেহেতু আপনি কথা বলছেন যে পটুয়াখালী যে আমাদের হসপিটালের সমস্যা আছে, তাছাড়া কিন্তু আমাদের আরেকটি বিশেষ সমস্যা আছে, আমাদের কিন্তু পটুয়াখালী জেলা এখন ধান, নদী, খাল নিয়েই কিন্তু না, এখন আমরা কিন্তু পর্যটন কেন্দ্র নিয়ে বলেছি আমাদের পর্যটন কেন্দ্র বলেছি। যেহেতু আসলে এই পর্যটন কেন্দ্রকে কিন্তু আমরা আসলে দিন দিন অবহেলিত অবস্থা ফেলে রাখছি, এটাকে নিয়ে আসলে কেউ কোনো কথা বলছে না। যেহেতু বাংলাদেশে একমাত্র পর্যটন কেন্দ্র কুয়াকাটা রয়েছে, যেটা অনেক বেশি সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়, এটি নিয়ে আপনার কিছু বলা দরকার। আরেকটা বিষয় আমরা একটু বলতে চাচ্ছি যে বগা ফেরি সহ পটুয়াখালী জেলার যে সড়কগুলো রয়েছে, সড়কগুলো এক অবহেলিত অবস্থা রয়েছে, কোন সড়কেরই কিন্তু দুর্দশা অবস্থা রয়েছে। বিশেষ করে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 4 লেনের যেটা, এটি কিন্তু আমাদের খুবই বাস্তবায়নের খুবই জরুরি দরকার। এই বিষয়ে যদি আপনি ঢাকায় যান, বিভিন্ন দপ্তরে যান, এই বিষয়ে আপনারা একটু নজর দিলে আমাদের পটুয়াখালী বেশি উপকৃত হয়। ধন্যবাদ। ধন্যবাদ। জি, এইদিকে বাম দিকে পড়া ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান হেলাল, দৈনিক সোনালী খবরের পটুয়াখালী থেকে। পিআর পদ্ধতির নির্বাচনের সুফল কুফল ও বর্তমান রাজনৈতিক অঙ্গনে সুবাতাস বইছে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। বাম দিকে একটু নিতে হবে, বাম দিকে আছে তো। আমি কাজল, আমি এনডিবিতে কাজ করছি, আমি এক্স প্রেসিডেন্ট পটুয়াখালী প্রেস ক্লাব। ধন্যবাদ। আপনাকে স্বাগত জানাই পটুয়াখালীতে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আপনাকে আমাকে এইমাত্র আমাদের পটুয়াখালী প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন উনি ফোনে আপনাকে সালাম জানিয়েছেন, উনি বরিশালে আছেন। আমার সালাম বলবেন। ধন্যবাদ। আমার একটা ছোট্ট প্রশ্ন, এবং প্রশ্নটা ব্যতিক্রম। এখানে আমরা অনেকেই বলছি জামাত ইসলামের ভবিষ্যৎ ইলেকশন নিয়ে, ভবিষ্যৎ তার অবস্থানটা নিয়ে আমরা অনেকেই অনেক প্রশ্ন করেছি, কিন্তু আমার প্রশ্নটা একটু ভিন্নতর। সেটি হলো যে আমরা অলরেডি কোনো একটি দলের মিডিয়ায় দেখতে পাচ্ছি যে অমুকে প্রধানমন্ত্রী আগামী ভোট দিনের, আমরা তো জেনে গেছি। সেক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়াটা, নির্বাচন নিয়ে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা করার আর কোনো জো আছে কিনা, এটি আমার একটা প্রশ্ন, যেহেতু আমরা পেয়ে গেছি আগামী দিনের প্রধানমন্ত্রী অমুকে। আরেকটি প্রশ্ন হলো
প্রশ্ন না, আরেকটি হলো আপনার জন্য পরামর্শ। সেটি হলো আপনি এত বড় মাপের মানুষ, এত বড় জায়গায় অবস্থান করছেন, তো সেক্ষেত্রে আপনার নির্বাচনী এলাকার মানুষ অত্যন্ত আপনার কাছের মানুষগুলো আপনাকে সময় মতো পায় না, নক করে, মোবাইলে কল করে, মেসেজ দেয়, আপনি রিসিভ করেন না। এই বিষয়টা আপনি দয়া করে ভবিষ্যতে আপনার ভালোর জন্য ক্ষমা চাচ্ছি, সবাইয়ের কাছে এই সুযোগে ক্ষমা চেয়ে নিচ্ছে এবং ভবিষ্যতের জন্য ক্ষমা চেয়ে নিলাম। আমার নাম মুফতি সালাউদ্দিন, আমি সমকাল টিভিতে কাজ করি এবং সাবেক সাধারণ সম্পাদক পটুয়াখালী প্রেস ক্লাব। প্রেস ক্লাব পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা 16 বছর আন্দোলন করেছেন ভোটের অধিকারের জন্য এবং আজকে ভোট আসন্ন, কিন্তু সংস্কারবিহীন যদি ভোট হয় তাহলে সেই ভোট কতটুকু গ্রহণযোগ্য হবে, নাকি সেই 16 বছরে যে আমরা বিগত দিনে যে ভোট হচ্ছে সেই ধরনের ভোট হবে? এবং আপনারা জামায়াত ইসলাম দলীয়ভাবে সেই নির্বাচনে যাবেন কিনা? বিশেষ করে সংস্কার না হলে আজকে 5 বছরের জন্য যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা গেলেন কোন রকম সংস্কার নেই, কিন্তু অরিজিনাল যে সংস্কারের জন্য আপনারা দাবি করেছেন সেই সংস্কার যদি না হয় আগামী 5 বছর পরে একই ধারায় নির্বাচন হবে, সেক্ষেত্রে জামায়াত ইসলামের কি ভূমিকা থাকবে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে একটি রাজনৈতিক দল সদ্য আত্মপ্রকাশ করেছেন, সেখানে বলা হয় যে এই রাজনৈতিক দল জামাতের একটি অংশ, যেটাকে বলা হয় জামাতের বি টিম হিসেবে, এনসিপি। আসলে এটা এই জিনিসটাকে আসলে আমাদের কাছে আমরাও দোয়াশার মধ্যে আছে, আসলে কি এনসিপি জামাতের বি টিম নাকি এনসিপি আসলে নিজস্ব তাদের নিজস্ব চিন্তা তারা একটা রাজনৈতিক দল করছে? এটা আসলে আমাদের কাছে একটু পরিষ্কার করলে, যেহেতু আপনি কেন্দ্রীয়। আরেকটা বিষয় হচ্ছে যে কথাটা আমার সহকর্মী বলেছিল, বাংলাদেশের এই 16 বছরে যে প্রশাসনিক যে কাঠামোগুলো গড়ে উঠছে সেই কাঠামো দিয়ে যে আপনি যে সংস্কারে যদি চান, সেই সংস্কার আপনি নির্বাচন কতটুকু ফিল্ডে যারা থাকবেন, ফিল্ডে তো থাকবেন প্রশাসনের লোকজন, নিরপেক্ষতা সুষ্ঠু বজায় রাখার জন্য এই প্রশাসন যে আপনি নির্বাচনকে কতটুকু সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য করতে পারবেন বলে আপনার বিশ্বাস বা আপনার আস্থা আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মীর মহিবুল্লাহ, আমি আজকের পত্রিকায় পটুয়াখালীতে কাজ করি। আমার প্রশ্ন আপনার এলাকা নিয়েই, দুটি প্রশ্ন। এক হলো বগা সেতু নিয়ে, আপনারা দেখেছি আপনারা দরজা করেছেন, উপদেষ্টা সচিব সব জায়গায় গিয়েছেন, তো আমরা জানতে চাই যে বগা সেতুর সর্বশেষ কি অবস্থা। আরেকটা বিষয়, বগা সেতু নিয়ে একটি পক্ষ, আপনার শুভাকাঙ্ক্ষী হয়তো, তারা ফেসবুকে কাদা ছড়িয়ে করছে, দেখছি তারা ক্রেডিট নিয়ে একটি ভাগাভাগির জন্য ভালো ফেসবুকে কাদা ছড়িয়ে করছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু বাউফলে রাজনীতি বা নির্বাচনের ক্ষেত্রে আমরা দুইটা দলই বলতে পারি, জামাত এবং বিএনপি। আমরা দেখছি যে বিএনপির 3টা গ্রুপ ওখানে সক্রিয় নির্বাচনের দেখে, এখন মনে হয় 4টি হয়েছে। সেক্ষেত্রে জামাতকে তারা কোনোভাবে কোণঠাসা করার চেষ্টা করছে কিনা, তারা গ্রুপিং এর বাইরেও তাদের গ্রুপিং তো আছেই, সেক্ষেত্রে জামাতকেও চাপাচাপির চেষ্টা তারা আছে কিনা এবং আপনাকে তারা প্রতিপক্ষ মনে করছে কিনা, এই বিষয়টা একটু আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রায়হান, কাজ করছি ঢাকা পোস্ট এবং খবর প্রতিনিধিতে। আমার প্রশ্নটি হচ্ছে, ইসলামী সমমনার যে দলগুলো রয়েছে তারা একটি ঐক্যের কথা বলছে, জামায়াত ইসলামী সেই ঐক্যে থাকবে কিনা, এবং যদি সেই ঐক্যে জামায়াত ইসলাম থাকে সেক্ষেত্রে জামায়াত ইসলামের ভূমিকাটা কি থাকবে এবং হচ্ছে এই ঐক্যটা কেমন হবে? ধন্যবাদ সবাইকে। পটুয়াখালী সাংবাদিকদের একাত্মভাবে তাদের বক্তব্য শোনার জন্য যে আয়োজনটা করেছে, এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। মানুষের দৃষ্টিভঙ্গি দেখি এইটির সাথে বোঝার জন্য চেষ্টা করছেন যে সাংবাদিকরা কি চায় এবং পটুয়াখালী সমস্যাটা কি, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। আমি মনে করি আপনি পটুয়াখালী এবং বাউফলে অনেক সমস্যার সমাধানের চেষ্টা করছেন। আপনাকে আমি একটা দৃষ্টি আকর্ষণ করতেছি যে পটুয়াখালী একটা প্রকল্প আছে, 24 আগস্টের পরে একটা পটুয়াখালী এই প্রকল্পটা পটুয়াখালী সব জেলার কিছু কর্মকাণ্ড আছে, কাজ আছে, কিন্তু এই 1 বছর ধরে এই মানে আমি এলজি এক্সি সাহেবকে বলছি একটু আগে আপনাকে ইটা দেওয়ার জন্য, পেপারটা দেওয়ার জন্য ব্যবহারই করবেন। আরেকটা হচ্ছে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, 5ই আগস্টের পরে সমমনা দলগুলোর মধ্যে ঐক্য ছিল, যারা এই অবস্থার ফ্যাসিস্টের পরিবর্তনের পরে, কিন্তু আমরা এখন দেখতেছি এমন পরিমাণ কাদা সরাসরি শুরু হয়েছে সেটা একদম রুট লেভেল পর্যন্ত চলে গেছে। কাজে এইটা উত্তরের পরটা কি না, এইভাবে চলতে থাকবে। এইভাবে যদি চলতে থাকে যে আশা নিয়ে এই 5ই আগস্ট 2000 মতো ছাত্র জনতা তার জীবন উৎসর্গ করেছে,
আজকে প্রায় 20,000-এর মতো লোক বক্তব্য বহন করছে, তাদের যে চাওয়া, তাদের যে পাওয়া, সেটা কি হবে? আমরা মনে করছি যে একটা পরিবর্তন হওয়া দরকার, আমরা পরিবর্তন চাই, কিন্তু এই দলগুলোর মধ্যে এখন কি অনৈক্য, শুধু অনৈক্য না, মানে কেউ এখন এমন পর্যায়ে চলে গেছে যে কেউ কাউকে দেখতে পারতেছে না। ওই তারেক জিয়া সাহেব বলছে যে আমাদের একটু পরিবর্তন হওয়া দরকার, যে আমরা যদি একজনের মুখ আরেকজন না দিয়ে তা দরকার, কিন্তু আসলে সেটা পরিবর্তন হচ্ছে না। এই ব্যাপারে জামাতের কি ভূমিকা থাকবে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ আহমেদ, লাকসুট্রিয়া, এবং আমার উপজেলা বলফলের আমি একজন গর্বিত সন্তান এবং গর্বিত মানুষ পেয়েছি। আমি জেলা প্রতিনিধি, দৈনিক জাতীয় অর্থনীতি। আমি দোয়া করি স্যারের জন্য এবং তার বাবার জন্য। আমি ছোট সময়ে তার ছাত্র, আমি গর্বিত। ধন্যবাদ ধন্যবাদ। আমি সবাই অনেক কথা বলেছেন, আমি বলতে চাই, আমি একটু জানতে চাই। আমি বলবো এইটুকুই, আমরা আজকে এত সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে একটা মেসেজ কি ধারণ করতে পারি না, যে মাটি মানুষের কথা শোনা এবং এরকম তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের মধ্যে আসবে, আগামীতে নেতৃত্ব দেবে, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সহযোগী হবে। আমি এরকম কি আমরা স্বপ্ন দেখতে পারি না? আর যে প্রশ্ন ইতিপূর্বে বলেছেন সাংবাদিকদের কল্যাণ, আমরা দীর্ঘ বছরগুলিতে দেখেছি সাংবাদিকদের কল্যাণ নামে, এবং কতিপয় সাংবাদিক সুবিধাভোগী হয়ে যেভাবে সুবিধা নিয়েছেন, আর বঞ্চিত যারা আমরা আজও না বলা কথাগুলো চেপে বসে আছি, এবং কবে পাবো সেই সুযোগ, এবং আমাদের কি কি পরিকল্পনা থাকতে পারে, এই যে উদ্দেশ্য নিয়ে আপনি আমাদের কথা শুনতে এসেছেন, তাই দু একটি উত্তর যদি আমরা পাই, তাহলে এখান থেকে আশার বাণী ফিরে যাব সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, প্রশ্ন আপনারা যা প্রশ্ন করেছেন সবগুলো প্রশ্ন আমাদের জন্য পরামর্শ হিসাবে গ্রহণ করছি প্রথমে। এজন্য আমি প্রশ্নগুলো একেবারেই সংক্ষেপে সবগুলো স্পর্শ করার চেষ্টা করব। আমাদের প্রথম আলোর ভাই যেটা বলেছেন যে জামাত ইসলামী বর্তমান অন্তর্বর্তীকালীন একটা পার্ট, অন্তর্বর্তীকালীন সরকার তো সবাই, তো সেই হিসাবে জামাত ইসলামী একটা দল তো পার্ট হওয়ারই তো কথা, বাস্তবিক তো তাই হওয়ার কথা। জামাত ইসলামী তো জনগণের প্রতিনিধিত্ব করে, অন্তর্বর্তীকালীন সরকার তো সকলের, এবং আমরা তাদের পার্ট হয়ে, আমরা তো বলছি আপনারা যতক্ষণ সত্যের পথে থাকবেন, ভালোর পথে থাকবেন, ততক্ষণ আপনাদের পার্ট হয়ে, আপনাদের অংশ হয়ে আমরা আমাদের সহযোগিতা করবো। আমির জামাত অসুস্থ থাকা অবস্থাতেও চিফ অ্যাডভাইজারকে মেসেজ কনভে করেছেন, চিফ অ্যাডভাইজার তার পক্ষ থেকে সেখানে প্রতিনিধি পাঠিয়েছেন, আপনারা জানেন। সেখানেও একই মেসেজ আমরা দিয়েছি যে আমরা আপনাদের সাথে আছি ততক্ষণ যতক্ষণ জনগণের সাথে আপনারা আছেন। সুতরাং জামাত ইসলামী তো এটা একটা পার্ট হবে, এটা তো কোনো ষড়যন্ত্রের ব্যাপার না, বা এটা তো অন্যায্য কোনো ব্যাপার না। অপরাধ প্রবণতা তারা পুরোটা কমাতে পারেন নাই, তো আমাদেরকে বিবেচনা নিতে হবে বিগত 17 বছরের চেপে বসা যেই অপরাধ প্রবণতার একটা মানে রাজ্য আমাদের মধ্যে তৈরি হয়েছে। আপনি এটা তো একটা রোবটের মতো ব্যাপার না যে আপনি সুইচ টিপে দিলেন বন্ধ হয়ে গেল, এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। এবং সেই সন্ত্রাসীরা, আমরা বারবার বলছি, সেই ফ্যাসিস্টদের দোসরদের কতজন পালিয়েছে, তাদের এখন ভিডিও কল পাওয়া যায়, তাদের এখন জুম লিঙ্ক পাওয়া যাচ্ছে, যে আমরা তো মাত্র কয়েকজন ইন্ডিয়াতে আছি। তবে একটা ভালো সংবাদ আপনাদের মাধ্যমে পেয়েছি আমরা, যে তারা ভবিষ্যতে যেহেতু বাংলাদেশে আর কোনো অফিস খুলতে পারবে না, তাদের আসল দেশে নাকি তারা একটা অফিস খুলেছেন। আমি এটাকে ধন্যবাদ জানাই যে এখানে অফিস খোলার মধ্য দিয়ে বাংলাদেশে আর সামনে কোনো অফিস খোলার হয়তো চিন্তা তাদের নাই, বিধায় তারা পার্শ্ববর্তী রাষ্ট্রে একটা অফিস খুলেছে। তবে ওই রাষ্ট্রের কাছে আমাদের দাবি থাকবে যে আন্তর্জাতিক আইনে এটা কভার করে কিনা, যে পত্রিকায় দিয়ে বিবিসির মতো সাংবাদিকের কাছে এই কথা বলে, এর অর্থ হলো আমাদের এই পার্শ্ববর্তী দেশ এরকম সন্ত্রাসী গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। দ্বিতীয় হচ্ছে অপরাধ প্রবণতার এই জায়গাটা বলছি যে এটার ক্ষেত্রে আমাদেরকে, আমি মনে করি যে চেষ্টার জায়গাটা আছে, সেটা সরকারকে আরো আন্তরিক হইতে হবে। তাদের যারা প্রশাসনের লোক আছে, এটা কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে সাংবাদিক বৃন্দ, যে তাদের সেই দোসরদের নিয়োগ করা অধিকাংশ লোকেরাই কিন্তু এখন আছে। এই সরকার তো এখন পর্যন্ত কোনো নিয়োগে যেতে পারে নাই, বড় কোনো নিয়োগে যেতে পারে নাই, নির্বাচিত কোনো সরকার এখন আসে নাই, রাজনৈতিক সরকার আসে নাই, এবং সেই জায়গাটা এখন হয় নাই। সুতরাং সেইটুকু পর্যন্ত সময় আমাদের ঐক্যবদ্ধ থেকে ওই ফ্যাসিস্টদের দোসর যারা, তাদেরকে মোকাবেলা করে প্রশাসন অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে নিতে আমার মধ্যে ভূমিকা পালন করতে হবে। পরিবর্তন কি হয়েছে? পরিবর্তন হয়েছে এই যে আমরা আপনাদের সবাই যেটা বলছেন, সবাই মিলে আমরা কথা বলতে পারছি। বিগত 15 দিন তো এটা পারা যায় নাই। আপনারা কিছু সংখ্যক লোক এখানে আসতে পারতেন, বাকি সাংবাদিকের অনেকে আসতে পারতেন না।
দিস ইজ চেঞ্জ। নাম্বার 2 হচ্ছে চেঞ্জ হচ্ছে এটা যে আমাদের সাংবাদিক ভাইদের শুধু মামলা দেওয়া হতো না, তাদেরকে বলা হতো কালকে আপনি এখানে থাকবেন থাকবেন না, লেখা না, বলা হতো থাকবেন থাকবেন না, এটা আমার সাথে আলাপ করে তারপরে থাকবেন। দিস ইজ চেঞ্জ। আমি তো মনে করি এটা আমাদের অনেক বড় প্রাপ্তি। আর একটা প্রাপ্তি যদি বলেন যে মাসুদ ভাই আপনার সবচেয়ে প্রাপ্তির একটা কথা বলেন, আমি বলি যে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে একটা নিঃশ্বাস নিতে পারতেছে। দিস ইজ এনাফ, ইজ এনাফ আমার জন্য। কারণ কি জানেন, আমি জেলখানায় থাকতাম আর জেলখানায় থেকে আমাকে বলতে আমাদেরকে ভাবতে হতো আমার স্ত্রী কতক্ষণ পরই বোধহয় জেলখানায় চলে আসতেছে। আমি হয়তো শুনবো আমার সন্তানকে গুম করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা জেলখানায় থেকে আমাদের কথা ভাবতাম, আমরা ভাবতাম আমাদের পরিবারের কথা, আমরা ভাবতাম আপনাদের কথা, আমরা সহকর্মীদের কথা ভাবতাম যে যারা সত্যের পথে আছেন তাদের কি হচ্ছে। এই জায়গাটুকু থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। বাকিটুকুর জন্য আমি পরিবর্তন তো এটাও দেখি যে আমাদের ওই যে গালাগালি শব্দটা বলবো না, বললেন না যে কাদা ছড়াছড়ি, তো গালাগালি যেমন হচ্ছে আমাদের গলাগলিও কিন্তু হচ্ছে, সেটাও কিন্তু আপনাদের হাইলাইট করা উচিত। এর জন্য আপনারা ঐক্যমত কমিশনে দেখেছেন যে চূড়ান্ত আর্গুমেন্ট হচ্ছে, ওর মাঝে কিন্তু আবার 3-4টা হাত এক জায়গায় হয়ে তারা হাস্যোজ্জ্বলভাবে জাতির সামনে, বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে বিরল বলতে হবে যে 30 থেকে 40টা দল প্রায় 2 মাস ব্যাপী এক ছাদের নিচে বসে তারা কথা বলতে পারছে, 2-1টা ব্যতিক্রম ছাড়া সেখান থেকে কেউ বের হন নাই। এটা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। এই পরিবর্তনটা বাংলাদেশের হিস্ট্রিকে চেঞ্জ করে দেবে এবং আগামী দিন আর একটা নতুন ইতিহাস এই যারা একত্রিত হয়েছে তারা তৈরি করতে পারবে। আমি এখন আশাবাদী, আমি হতাশ নই। এরপরে যেটা বলেছে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আমি একটা ভিডিও আপনাদেরকে একটু দেখাই। আমি গতকালকে বাউফলে আমাদের কিছু সাংবাদিক ভাইয়েরা আমার কাছে একটু ভাইয়েরা এসেছিলেন, দেখেন। বাইরে কেউ চাই পাল্লাতে ফুলের কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে। আচ্ছা, আপনি একজন সাংবাদিক হিসাবে বলি, ওনাকে আপনারা চেনেন না এরকম কেউ ওখানে থাকার কথা না, এবং উনি রাজনৈতিক দলের কর্মী না, উনি রাজনৈতিক দলের কোনো সেক্রেটারি না, উনি রাজনৈতিক দলের অ্যাডভাইজার মানে কি, যিনি দল চালান, দলের চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাদেরকে যারা অ্যাডভাইস করেন তারাই তো অ্যাডভাইজার। এইটুকু তো বুঝি, আমি তো একেবারে খুব ভালো বোঝা কোনো মানুষ না। তো উনি যখন কথা বলেন তখন ওনার সামনে আবার যারা বসেন তখন ওনার এই কথা শুনে হাতে তালি দিচ্ছেন, এবং এই কথা বলার পরে এখন পর্যন্ত কিন্তু আমরা কেউকে দেখি নাই এই দল বা দলের পক্ষ থেকে কেউ সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে। আমি দুঃখিত যে এটা দুবার শোনালাম, খুবই দুঃখিত, আমি আপনাদের সময় নষ্ট করেছি। কিন্তু এই যে আমাদের একজন সাংবাদিক শ্রদ্ধেয় তিনি বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী তো ডিক্লেয়ার হয়েছে, আমি এই কথা আরো আগে প্রেস ক্লাবে বলেছি, আমাদের নির্বাচনের দরকার কি, কেউ তো ডেট দিয়ে দিচ্ছেন, বলছে হয় ডেট দেন, আমি ডেট দিয়ে দিব, আমি এই কথা বলেছি। এবার কেউ একজন বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রেসিডেন্ট, তারপরে উপপ্রধানমন্ত্রী পর্যন্ত ভাগ হয়ে গেছে। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা কথা বলি, যখন রাস্তায় আমরা একসাথে আন্দোলন করতাম, আন্দোলন কোথায় গিয়ে দাঁড়াইছে তার খবর নাই, স্টেজে মারামারি দেখেছে আমার চোখের সামনে, যে মন্ত্রণালয় ভাগাভাগি নিয়ে ওখানে মারামারি চলতেছে। দিস ইজ সিনারিও। আমি বলছি এটা নিশ্চয়ই আমি আপনার এই আপত্তি এবং আফসোসের সাথে, আপনার এই উদ্বেগ উৎকণ্ঠার সাথে আমি একমত, শুধু একমত, 100% একমত। এটা কি করে হয়? এবং আমরা তো কেউ ক্ষমতা নিয়েই নিয়েছি, আমরা বলে দিচ্ছি আমরা ক্ষমতায় গিয়ে কোনো সংস্কার রাখবো না, আমরা সব মুছে ফেলে দেবো। তাহলে আমি কি করে ওই দেশের, ওই দলের, ওই সরকারের প্রতি আস্থা রাখবো যে সরকারে গিয়ে সমস্ত সংস্কার জুলাই ঠিক রাখা হবে? আমি লেভেল প্লেইং ফিল্ডের কথা বাউফলে আমার ভাইকে বলেছি। আমার এক বয়োবৃদ্ধ কর্মী, বর্ষিয়ান কর্মী, কিন্তু কিছু কর্মী থাকে না পুরাতন কর্মী, ওনার দাড়ি অর্ধেক পেকে গেছে, প্রায় 50-এর উপরে, 55 বা 60-এর কাছাকাছি ওনার বয়স। উনি আমাদের 19 জুলাইয়ের প্রোগ্রামে কেন গিয়েছেন? উনি 5 তারিখের বিজয় মিছিলে বাউফলে জামাতের ব্যানারে কেন উনি মিছিলে অংশগ্রহণ করেছেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে। এরপর ওনাকে প্রস্তাব করা হয়েছে, আপনাকে যুব দলের পক্ষ থেকে আমরা আসছি, আমাদের দলে আপনাকে অংশগ্রহণ করতে হবে, আপনাকে জামাত ছেড়ে দিতে হবে। আচ্ছা, আমি বলি আমাদের এই দলের পক্ষ থেকে যিনি অ্যাক্টিং চেয়ারম্যান আছেন, উনি তো বলেন যে এরকম কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এরকম কিছু করলে তাকে দলের পক্ষ থেকে ধরিয়ে দেওয়া হবে, প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। আমরা কি এটা আশা করতে পারি না? আমি বাউফলে ওই ভাইকে দেখতে গিয়ে বলে আসছি যে হয়
ওনার কথাটা সত্য, না হলে যারা এই কাজটা করেছেন তারা এই কাজটা সত্য না। তাহলে এই কাজটা যদি সত্য হয়ে থাকে তাহলে 18% এর কথাটা সত্য হইতে হবে। পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে তো দল থেকে তাকে ধরে নিয়ে থানায় সোপর্দ করা উচিত ছিল, আমরা তো তা দেখি নাই। তো লেভেল প্লেইং ফিল্ডের অর্থ কি এই যে ধানের শীষ নৌকা তো আর নাই? আমি আমার কথা বলছি না, ওনার কথাটা বলছি, হাবিবুর রহমান সাহেবের কথা বলছি, উপদেষ্টার কথা বলছি, যিনি বলছেন নৌকা তো আর নাই, ধানের শীষ তো আর কি হবে? দাঁড়িপাল্লায় ভোট দিতে যাবেন তো? দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ স্বাভাবিকভাবে বাড়ি ফিরবে না আশা করা যায় না। আপনি এই পরিস্থিতির জন্যই জামাত ইসলামী বলছে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন না, কালকে দেবেন। আমির জামাত এটাও বলেছেন যদি লেভেল প্লেইং ফিল্ড বিচার সংস্কার কালকে নিশ্চিত করতে পারেন, যে কালকে এটা আমরা নিশ্চিত করতে পারছি, জামাত ইসলামী তার পরের দিন নির্বাচনের জন্য প্রস্তুত। জামাত ইসলামী একমাত্র দল, এখনো চ্যালেঞ্জ করছি, আমি ছোট মানুষ আপনাদের বাউফলের, ওই যে আপনারা বলেন আপনাদের বাউফলের মানুষ, সেই হিসাবে বলছি, কিন্তু বাউফলের মানুষ তো বোঝেন একটু আমাদের ওই যে বলে আর কি যে আমাদের মাথার নিচ পর্যন্ত ভালো, আমাদের তো এই সমস্যাটুকু আছে, ওই সমস্যাটুকু নিয়েই বলতেছি যে জামাত ইসলামী একমাত্র দল যারা 300 আসনে প্রার্থী দিয়ে ইতিমধ্যে আমরা আমাদের কাজ গুছিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ। আমি খুব অবাক হই, আমাদের সেই দলকে জিজ্ঞেস করে কেউ কেউ জামাত ইসলামী নির্বাচন প্রলম্বিত করতে চায়। আমি তখন জিজ্ঞেস করি আপনারা তো এখন ক্যান্ডিডেট ডিক্লেয়ার করতে পারেন, কয় ভাই একটু সমস্যা আছে। তাই বললাম ওই সমস্যা আগে ঠিক করেন, তারপর রাষ্ট্রের দিকে চোখ দেন। আমি আরেকটা কথা এখানে একজন ভাই খুব সুন্দর করে বলেছেন, তার জবাবে বলি যে দেখেন আমরা কি নির্বাচন সুষ্ঠু আশা করি? নির্বাচন শুধুমাত্র প্রশাসনিক কাঠামো ঠিক করে, আপনি এক এক কেন্দ্রে না, এক এক ভোটারের জন্য একজন পুলিশ নিয়োগ করেও ততক্ষণ পর্যন্ত আপনি সুষ্ঠু নির্বাচন পাবেন না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো তার সংস্কার সম্পন্ন না করবে, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো তার কর্মীদের মধ্যে চিন্তা, দৃষ্টিভঙ্গি, দর্শনের পরিবর্তন না নিয়ে আসবে। কারণ আপনি পৃথিবীর কোথাও এই নিয়ম পাবেন না, সম্ভব না, বাস্তব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী অনুশাসনের কথা বলেছে, জামাত ইসলামী যে ইসলামী রাষ্ট্রে, কল্যাণ রাষ্ট্রের কথা বলে, সেই রাষ্ট্রেও কি আমরা লক্ষ লক্ষ, হাজার হাজার অথবা কোটি কোটি আমরা কি পুলিশ নিয়োগ করব? নিশ্চয়ই না। বরং জামাত ইসলামী বলেছে প্রত্যেক নাগরিকই হবে সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে, প্রত্যেক নাগরিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের দায়িত্ব পালন করবে। আপনাদের মনে আছে 5ই আগস্টের পর 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ কোনো সরকার ছিল, রাস্তাঘাটে পুলিশ খুঁজে পাওয়া যাইতো? দেশটা চলছে না চলে নাই? শুধু চলে নাই না, আমার গাড়ি চেক করে 7 জায়গায় আটকাইছে, আটকানোর পরে গাড়ি চেক করছে, আমি কিছু বলি নাই, মাস্ক পরা তরুণেরা, ছাত্ররা এসে আমার গাড়ির সামনে দাঁড়াইছে। আমি বললাম ভাইয়া আমি শফিকুল ইসলাম মাসুদ। বলছে ভাই গাড়ি যেহেতু চেক করা হয়ে গেছে এখন বৈষম্য হবে না, একটু নামেন, আপনার সাথে একটা ছবি তুলবে। আমি বললাম এইটা কিন্তু হবে না। বলছে না ছবি না তুললে আপনাকে যাইতে দেবো না। তার মানে এখন তোমাদের ক্ষমতা আছে, ক্ষমতা, আমি এটা জোকের জন্য বলি নাই, যে তখন কিন্তু আমাদের এই তরুণ প্রজন্ম, তার মানে এটা একটা সিনারিও আমাদের সামনে রেখে গেছে তারা, যে জনগণ যদি সচেতন হয়, তারা যদি ইম্পার্শিয়াল হয়, দলের ঊর্ধ্বে ওঠে। দেখেন আমাদের একটা স্লোগান আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে, বাস্তবে কিন্তু আমরা প্রমাণ দিচ্ছি দলের, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, ব্যক্তির চেয়ে অন্যায়কারী আরো বড়। শুধু ব্যক্তি না, ব্যক্তির চেয়ে যে অন্যায় করে তার ধারে কাছে কেউ যেতে চায় না। পুলিশ তো করে, নিজেরাই কথা বলে না। আমি তাদের 2-1 জনের সাথে কথা বলেছি, এইবার বাউফলে কথা বলে এসেছি। আমি বললাম যে ভাই তাকে ধরাই দিচ্ছেন না কেন? সেই কথাটা যদি শুনেন তাহলে ভয়ঙ্কর হতাশার বাণী। হতাশার বাণী কি? যে যত বেশি জামাতকে, ছাত্র শিবিরকে যে যত বেশি গালিগালাজ করতে পারবে, যে যত বেশি অত্যাচার করতে পারবে, তার নমিনেশন তত কনফার্ম। ক্যান ইউ ইমাজিন? আপনি ভাবতে পারেন? এটা তাদের দলের লোকদের কথা আমি নিজে শুনে তারপরে বলছি। এটা আমি ইউনিভার্সিটিতে দেখতাম, আমার রাজশাহী ইউনিভার্সিটি ভাই এখানে আছেন, আমরা এই ইউনিভার্সিটিতে দেখতাম যারা দল চেঞ্জ করে এসে নতুন ভূমিকা পালন করে তারা অতিরিক্ত অত্যাচার করে। দুটা জিনিস প্রমাণ করার জন্য যে সে ফ্যাসিস্ট ছিল না, আমি আপনার খুব প্রিয় লোক, আর একটা হলো যত অত্যাচার করে তত বেশি সে ফোকাস হয়। এই দুইটা কারণে আমাদের সমাজে এই অবস্থাটা চালু আছে। আমি আশা করি, আমি হাবিব সাহেব, জনাব হাবিব সাহেবকে সম্মান রেখে বলছি, এই কথাটা ওনারও প্রত্যাহার করা উচিত এবং দল থেকে এটাকে এখন পর্যন্ত বিস্ময়ের ব্যাপার যেটা প্রতিবাদ জানানো হয়নি, তার মানে গোটা দল এটার সাথে একমত এখন পর্যন্ত। এটা যদি হয় তাহলে আপনি হাজার হাজার কেন, লক্ষ লক্ষ কেন, কোটি কোটি পুলিশ কেন, প্রত্যেকের জন্য একজন পুলিশ, একজন আর্মি নিয়োগ করেও আমি চ্যালেঞ্জ করছি আগামী দিনে লেভেল প্লেইং ফিল্ড এবং অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আর যদি না হয়, না হওয়ার পরিবেশ যদি হয়,
বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা বলছি না, আমরা এরকম কোন আরেকটা ফ্যাসিস্টের নির্বাচন হতেই দেব না। এরপরে আমাদের একজন গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে জাতীয় সরকারের কথাই তো আমরা বলেছি, জাতীয় সরকারের জন্যই পিয়ার পদ্ধতি দরকার। দিস ইজ সলিউশন ওনলি এবং ইজি সলিউশন। আপনি জাতীয় সরকারের কথা বলেন, আমি একজন গুরুত্বপূর্ণ ওই পার্টির, তাকে আমি খুব বিনয়ের সাথে জানতে চেয়েছি যে ভাই আপনাদের চেয়ারম্যান সাহেব বলেন, আপনারা বলেন জাতীয় সরকার করবেন, তো জাতীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপরেখায় তো নিহিত আছে পিয়ার পদ্ধতির মাধ্যমে, যেখানে সকল ছোট ছোট দলগুলোকে, বড় দলগুলোকে, মাঝারি দলগুলোকে, যারা জনগণের মোটামুটি প্রতিনিধিত্ব করবে, জনগণ ভোট দিলে তো না বোঝা যাবে সে দল, ভোট না দিলে তো সে জোর করে ঢুকতে পারতেছে না, সুতরাং তাদেরকে আপনি বাদ দেবেন কেন? আপনি তো যখন আন্দোলন করেছেন শুধু আপনারাই বলেছেন ভাই ওটা একটা ব্যানার, আমার সামনে বলেছেন ভাই ওটা একজন ব্যক্তির দল, তো তাকে আপনি মঞ্চে নিয়েছেন, তার ব্যানারটা ব্যবহার করেছেন, তাকে কেন সংসদে ব্যবহার করার সুযোগ দেবেন না? এটা অবিচার, এটা অন্যায়, এটা বৈষম্য। বাংলাদেশ জামাত ইসলামী এই জায়গায় বলেছে আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে এই বৈষম্যের কবর রচনা করে একটা সুন্দর ইলেকশন আমরা করব। আমরা বলেছি পিয়ার পদ্ধতি ছাড়া আমরা ইলেকশন জনগণের এদেশে চায় না, এবং সেই ইলেকশন জামাত ইসলামী মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে আরো, এবং সিএসি আপনারা জানেন যে সিএসির সাথে আমাদের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উনি দেখা করেছেন, সিএসি বলেছেন যে আমাদের জীবন বাজি রেখে হলেও আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেব, আমরা এটার প্রতি আস্থা রাখতে চাই, কিন্তু সিনারিও আমাদেরকে প্রমাণ করতে হবে। আপনার প্রশাসন এখন পর্যন্ত কোথাও কোথাও এটা আছে, আমার কথা শুনলে থাকতে পারবেন, না হলে থাকতে পারবেন না, আমার হুকুম মতো চললে আপনি এখানে থাকতে পারবেন, না হলে আপনি থাকতে পারবেন না। সুতরাং সেই প্রশাসন, সেই প্রিজাইডিং অফিসার, সেই শিক্ষক বৃন্দ, সম্মান রেখে বলছি, যারা ফ্যাসিস্টদের নিয়োগ করা ছিল, তারা আমাকে আপনাকে এখন আপনি হয়তো প্রস্তুত করতে পারেন বা বলতে পারেন না, আমরা বলতে পারি, বা কেউ কেউ বলে তার মানে কি শত শত বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে বা মাসের পর মাস আমাদেরকে অপেক্ষা করতে হবে? আমরা বলছি না, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে না, কিন্তু বিচার সংস্কার এবং মিনিমাম লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়া ছাড়া আরেকটা নির্বাচন করে তো এরকম বাংলাদেশকে আমরা আবার বিপদের মুখে ফেলতে পারি না। সেই জায়গাটা জামাত ইসলামী নিশ্চিত করতে চায়। এই প্রশাসন পারবে কিনা এটা তো বলেছি, এই প্রশাসনকে পারতে হলে প্রশাসনের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে প্রশাসনের মধ্যে পরিবর্তন হচ্ছে এখনো সৎ, দক্ষ, দেশপ্রেমিক প্রশাসনিক লোকদেরকে গুরুত্ব না দিয়ে অধিকাংশ ক্ষেত্রে তেলবাজ প্রশাসনকে এখনো গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা প্রমাণ করে না আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে তারা করতে চান অথবা করতে পারবেন। এরপরে যেটা বলা হয়েছে, জি পিয়ার নিয়ে সর্বশেষ বলছি। এরপরে এনসিপি, এটা বাংলাদেশ, আমি বহুবার বলেছি বাংলাদেশ জামাত ইসলামের জন্য এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার যে বাংলাদেশে কোনো কিছু যখন হয়, আমি ছাত্র অবস্থায় দেখতাম যে বাইতুল মোকাররম থেকে ওই তাবলিগের ভাইয়েরা যাচ্ছেন, তো রিকশাওয়ালা আমাকে বলতো দেখছেন স্যার জামাত কি পরিমাণে বাড়ছে। আমি বললাম কেন? বলছে সব জামাত স্যার। আমি বললাম তাবলিগ। বলছে না স্যার আপনি জানেন না, এর ওই গাস্তিবোর্ডটার নেচে কান্দে মূলত এরা জামাত। তো এনসিপি বড় প্রোগ্রাম যখন হয় বলে যে সব শিবির জামাত সাপ্লাই দিছে, আবার শহীদ মিনারে ছোট প্রোগ্রাম হয়েছে বলছে জামাতের সাথে সম্পর্ক খারাপ, তো লোক পাঠায় নাই। মানে বেচারারা বা কোন দিকে যাবে? আমি বেচারাদের হয়ে বলছি আর কি, যে জামাত ইসলামী ছাত্র শিবির এরকম ভাড়াটিয়া কোনো দল না। জামাত ইসলামী ছাত্র শিবির দেশের জন্য কাজ করে, সেই কাজটা যদি আমার একদম প্রতিপক্ষ করে আমি তার সাথে কালকে কাজ করতে রাজি আছি। সেই কাজটা যদি আমার জীবনের শত্রুও করে, আমার জীবনের শত্রুর সাথে গালাগালি বাদ দিয়ে আমাদের সাথে গলাগলি করে জামাত ইসলামী কাজ করে একটা জাতীয় সরকার বিনির্মাণের লক্ষ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি। এরপরে আমাদের আরেকজন ভাই যেটা বলেছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আমরা বগা সেতুর ব্যাপারে কাদা ছড়াছড়ির কোনো সুযোগ নাই। আমি যতবার যোগাযোগ উপদেষ্টার কাছে গিয়েছি, আমি প্রতিবারই বের হয়ে সাংবাদিক বৃন্দ আমাকে কোশ্চেন করেছে, আমি বলেছি এটা ইজ নট ক্রেডিট শফিকুল ইসলাম মাসুদ, ইটস অ্যাবসলিউটলি ক্রেডিট হচ্ছে বাউফলবাসীর ক্রেডিট। বাউফলবাসী সচেতন হয়েছে, তারা এটাকে আওয়াজ তুলেছে। যারা আওয়াজ তুলে, আমি অনেক সময় ছাত্র জীবন থেকে বলে আসছি এই বিল্ডিংটা যত গুরুত্বপূর্ণ, বিল্ডিং এর ফাউন্ডেশনটা তার চেয়ে গুরুত্বপূর্ণ। আপনি বিল্ডিং এর ফাউন্ডেশনটাকে অস্বীকার করে বিল্ডিং এর কৃতিত্ব নিতে পারেন না। সুতরাং যারা আওয়াজ তুলেছে এই বগা সেতু বাস্তবায়নের জন্য, তারা হচ্ছে মূল স্টেক হোল্ডার। আমি তাদেরকে সবসময় ধারণ করি এবং তাদেরকে আজকে আপনাদের মাধ্যমে তাদেরকে আবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আর বাকি আমরা রাজনৈতিক কর্মী হিসেবে, তাদের সাধারণ একজন ভাই হিসাবে আমাদের যতটুকু করার আমরা করে যাচ্ছি এবং আপনারা শুনে খুশি হবেন। ইতিমধ্যে সেখানে ডিপিটির জন্য সর্বশেষ উপদেষ্টা আমাকে বলেছেন যে আমি দ্রুত নির্দেশ দিয়েছি ডিপিটি আমাকে দেওয়ার জন্য।
আর বাকি ওখানে ইতিমধ্যে সয়েল টেস্ট সহ পানির নাব্যতা, পানির শাসন এবং পাশের এরিয়া এরকোয়ার করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো ইতিমধ্যে আমাদের পটুয়াখালীর ডিসি সহ এখানকার প্রকৌশলী বরিশাল যে ইঞ্জিনিয়ার আছেন তাকে ইতিমধ্যে নির্দেশনা আমার সামনেই, আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে আমাদের সম্মানিত যোগাযোগ উপদেষ্টা যে আমাকে বসিয়ে রেখে উনি ফোন করেছেন, ইঞ্জিনিয়ারকে আমাকে বসিয়ে রেখে সচিবকে ফোন করেছেন, আমার সামনে উনি বরিশালকে নির্দেশ দিয়েছেন ওখানকার কর্মকর্তাদের মাধ্যমে। তার মানে আমি বুঝতে পেরেছি যে ওনারা এই ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং দরদ নিয়ে কাজ করছেন এবং আশা করি আমরা বগা সেতু দেখতে পাবো ইনশাআল্লাহ। এরপরে আপনারা এখানে বলেছেন যে আমি সেতুর কথা, ধান নদী খালের কথা বলেছি। আমি যখন বন সম্পদ মন্ত্রীর কাছে এবং এই যোগাযোগ উপদেষ্টার কাছে গিয়েছি, আমি সেখানে কিন্তু 4টা দাবি নিয়ে গেছি আমাদের একদম পর্যন্ত, এই কুয়াকাটা পর্যন্ত। আমি ওনাকে যখন 5-7টা বলেছি তখন বলছে যে মাসুদ তোমার আর কিছু আছে নাকি? আমি বললাম যে আর একটা পয়েন্ট আছে। তখন বলেছে ওই পয়েন্টটা বলো। আমি ওই পয়েন্টটা হলো যে আমাকে রেল যোগাযোগ দিতে হবে। আমাদের বরিশালের এত মানুষ, এত জনশক্তি যদি ঢাকার সাথে কানেক্ট করা যায় তাহলে বাংলাদেশকে চেঞ্জ করে দেওয়ার জন্য দক্ষিণাঞ্চল যথেষ্ট হবে। আর কুয়াকাটা পর্যন্ত আমি যখন ওনাকে বললো যে মাসুদ আমাদের সময়সীমা তুমি জানো। আমি বললাম এইটা আমি কেমনে জানবো, বুঝতে আমাদের সময়সীমা তো লিমিটেড। আমি বললাম তখন খুব বিনয়ের সাথে বললাম আপনারা শুরু করে যেতে পারলে পরবর্তী রাজনৈতিক সংস্কারের এটা দায়িত্ব হয়ে পড়বে। আপনারা যদি শুরুই না করে যেতে পারেন তাহলে দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকার এই বিষয়গুলো রাজনীতিকরণ করে দেখা যাবে যে আমরা একটা বিপদের মুখে পড়ে যেতে পারি। তখন উনি বললেন আমাদের সময়ের মধ্যে তোমার কুয়াকাটা পর্যন্ত যে বিষয় তুমি বলেছো লেন করার ব্যাপারে, আমি দীর্ঘ কয়েক লেন করার ব্যাপারে আমি বলেছি, রেলের ব্যাপারে বলেছি যে রেল তো ইতিমধ্যে যে পর্যন্ত আসছে সেটা যেন আমাদের এদিক পর্যন্ত এটাকে আরো ওয়াইড করে দেওয়া হয়, এটাকে সংযুক্ত করে দেওয়া হয়। উনি এটাও অত্যন্ত বিবেচনায় রেখেছেন এবং আমার সামনেই উনি কথা বলেছেন এবং আমাকে পরবর্তীতে উনি বলেছেন যে সচিবের কাছে তুমি যাওয়ার সময় আমার সাথে তুমি চা খেয়ে দেখা করে যাবা। আমি গিয়ে সচিবের সাথে দেখা করে চা খেয়ে উনিও অত্যন্ত আন্তরিকতার পরিচয় দিয়েছেন। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আর যেটা বলছিলেন যে আমাদের পরিবেশ সম্পদ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, ওনাকে আমার আরো আন্তরিক মনে হয়েছে। আমরা যখন আমাদের তেঁতুলিয়া নদীর বাঁধ নিয়ে কথা বলেছি তখন আমরা এই পর্যটন এলাকার কথা ওনাকে বলেছি, তখন উনি সাথে সাথে ওনার সাথে যিনি কাজ করেন অ্যাসিস্ট করেন ওনাকে বলেন আমার ফাইলটা নিয়ে আসো। আমি দেখলাম যে আমাদের এই অঞ্চল সম্পর্কে ওনার একটা ভালো রিডিং আছে এবং এটা উনি রিসার্চ করেছেন, উনি ইতিমধ্যে কিছু প্রস্তুতি নিয়েছেন। উনি একই কথা বলেছেন যে ভাই আমাদের তো সময় কম। আমি তখন ওনাকে একই কথা বলেছি আপনারা শুরুটা করে দিয়ে যান, দক্ষিণ অঞ্চলকে আপনারা কিছু দিয়ে যান, আমরা ভবিষ্যতে সব আপনারা কিছু দিবেন, দক্ষিণ অঞ্চল সব কিছু দিবে ইনশাল্লাহ। এটা আর ওনারা চেষ্টা করছেন। এরপরে যেটা সবশেষ আমি একটু যেতে চাই সেটা হচ্ছে যে এখানে বলেছেন আপনারা ইসলামী দলগুলোর ঐক্য, ইসলামী দলগুলো সেই ঐক্যে থাকবে কিনা এটার চেয়ে বড় কথা হচ্ছে ইসলামী দলগুলো ঐক্য করার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী পায়োনিয়ার ভূমিকা পালন করছে। কারণ আমরা চাই শুধু ইসলামী দলগুলো না, আমি বলেছি সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে জানে আর কোনো অসৎ নেতৃত্ব, আর কোনো জনগণের বিরোধী নেতৃত্ব, জনগণকে শোষণ করে, জনগণকে শাসন করে এরকম নেতৃত্ব না, জনগণের সেবক হবে এরকম নেতৃত্ব যেন নিয়ে আসা যায়, সেটার জন্য আমরা ইসলামী দলগুলো সহ অন্যদের সাথেও আমরা কথা বলছি, তারাও আমাদের সাথে কথা বলছে। এবং আমি আশা করি নির্বাচনের আরেকটু ম্যাচিউর হলে, ডেডলাইন আরেকটু কাছাকাছি আসলে এই ঐক্যের ব্যাপারটা আরেকটু ম্যাচিউর হবে। কারণ এটা আপনারা জানেন যে এটা একটা প্রক্রিয়ার ব্যাপার, এটা একটা প্রসেসের ব্যাপার এবং এটা নির্বাচনের ডেডলাইনের সাথে সম্পর্কিত একটা ব্যাপার। এটা দিন না, ঘন্টায় ঘন্টায় এটা চেঞ্জ হবে। সুতরাং সেটার জন্য আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। সবশেষ এখানে যেটা আমাদেরকে বলেছিলেন যে আমাদের কাদা ছোড়াছুড়ি কবে বন্ধ হবে এবং পটুয়াখালী যে প্রকল্প আমাদের কিবরিয়া ভাই যেটা বলেছেন চালু নেই, আমি এই প্রকল্প চালুর ব্যাপারে আমি নোট নিয়ে গেলাম, আমি একটু কথা বলবো ইনশাল্লাহ। ভাই যেহেতু বলেছেন আশা করি আমার নলেজে আসবে এবং আমার পক্ষ থেকে আমি কথা বলবো। আর কাদা ছোড়াছুরির ব্যাপারে জাতীয় ঐক্য বিনির্মাণে আমার একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমরা জাতীয় নেতা বা এই কর্মীরা জাতীয় নেতৃবৃন্দের পর্যায় থেকে তাদের কথা বলার ক্ষেত্রে সতর্ক হতে হবে, আমি সহ। আর দ্বিতীয় হলো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা মানে ওই আমার ইউনিভার্সিটি, এটা আপনাদের জন্য প্রযোজ্য না, আমার ইউনিভার্সিটিতে বন্ধু বান্ধব ছিল যারা সাংবাদিক, তো বলতো যে এই নিউজটা করলে কেন, আমি জিজ্ঞেস করতাম, তো বললো যে ভাই নিউজ নট ইন নিউজ, মানে নিউজ মানে হলো পজিটিভ। আমি উদাহরণ দিত সে, মানে এটা আপনাদের সরি আবার বলছেন আপনাদের জন্য প্রযোজ্য না, বলতো যে সমাজে কত শিশু জন্ম নেয় এইটা আমরা নিউজ করি না, আমরা নিউজ করি কত শিশু মারা গেছে। তা আমি বললাম এটা কারণটা কি, বলছে যে এটাই হচ্ছে পারসেপশন। তা আমি বললাম এখান থেকে একটু বেরিয়ে আসো না ভাই, কয় ভাই সময় লাগবে।
আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা নিশ্চয়ই সেখান থেকে বেরিয়ে এসছেন, রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ রাখার জন্য আপনারা একটা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করেন। আপনারা ধরেন, আমাকে ধরেন, আমি আমাকে দিয়ে শুরু করছি এবং আমার শ্রদ্ধেয় মুরব্বী নাজমুল ভাইকে দিয়ে এখানে রেখে গেলাম, অধ্যাপক ইয়া ভাইকে রেখে গেলাম, আলাউদ্দিন ভাইকে রেখে গেলাম, আলমগীর ভাইকে রেখে গেলাম। আমাদেরকে ধরেন যে আপনি এই কথাটা বলার কারণে আজকে এই বিভেদ, এই অনৈক্য তৈরি হয়েছে, আপনি এটা কেন বললেন, এটা সাক্ষাৎকার নেন। এই জন্য আমি বলি যে আপনারা একটা প্রেসার গ্রুপ হিসেবে সাংবাদিক বন্ধুগণ যদি ভূমিকা পালন করেন, তাহলে রাজনীতিবিদরা সোজা থাকতে বাধ্য হবে। তাদের সোজা রাখার ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করবেন এবং আপনাদেরও আমরা জাতীয় এবং দায়িত্ববোধ নিয়ে আপনারা দেশপ্রেমের চিত্র নিয়ে কাজ করবেন, নিরপেক্ষতা নিয়ে আপনারা কাজ করবেন এবং আপনারা ইম্পার্শিয়ালিটি আপনাদের মধ্যে যেটা একটা বড় দায়িত্ববোধ সেটা। ও ডাক্তারদের, জি জি প্লিজ। আসেন না, আসেন না। তো এটা নিয়ে আমি কথা বলছিলাম ডক্টর লিজার সাথে, উনি আমাকে শোকাজ করার চিঠির কথা বলছিল, ওই পর্যন্ত শেষ। আরেকটা বিষয় হচ্ছে পটুয়াখালী যে বর্তমান সিভিল সার্জন, তাকে নিয়ে আমি একটা নিউজ করেছিলাম। সেই সিভিল সার্জনের নিউজে আপনি দেখবেন স্পষ্ট যে রাস্তায় ছাত্র জনতার বিরুদ্ধে মিছিল করেছে। তো এই বিষয়ে যদি আপনি দিতেন। এবং আরেকটি বিষয়, এই নিউজটা করার পর আমাদের প্রকৃত সাংবাদিক এবং আপনাদের ছাত্র প্রতিনিধি যারা সমন্বয়, তারা তার সাথে যে সুবিধা নেয়, তাদের চেম্বারে ঢুকে চা খায়, সামনে নিয়োগের সুবিধা দেবে, তাদেরকে খেয়াল রাখবেন। জি জি জি, অনেক ধন্যবাদ। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে মেডিকেলের প্রস্তুত তুলেছেন। আমার সহধর্মিণী, আপনাদের মেয়ে কিংবা ভাবি, সে একজন ডাক্তার হওয়ার সুবাদে এবং আমাদের ডাক্তার কমিউনিটি যারা আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সবগুলোতে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি। আপনারা জানেন যে একটা দলের পক্ষ থেকে বিশেষভাবে ইন্ডিকেট করা হয়েছে দুটা মন্ত্রণালয় বা দুটা উপদেষ্টা ইয়াকে, সেটা হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা জামাত দখল করে ফেলেছে। ব্যাপারটা আসলে তা না, আমরা ভূমিকা রাখার চেষ্টা করছি সেই জায়গায়। বাউফল আমি কিছু কথা বলেছি, আমি আজকে পটুয়াখালীর কথা আমার নলেজে আগে থেকেই কিছু দেওয়া হয়েছে, আপনাদের মাধ্যমে আজকে যেটা জেনেছি, আপনাদের ছোট ভাই হিসাবে আমি দায়িত্ব নিয়ে যাচ্ছি। আমার পক্ষে যতখানি সম্ভব আমরা সবটুকু দিয়ে এই হসপিটালটাকে এখনই যতটা পারা যায় এটাকে আমরা চিকিৎসা সুবিধা যা বাড়ানো যায়, বিশেষ করে ডাক্তার এখানে দেওয়ার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা কথা শুনেছেন এবং আপনারা ক্ষুধা নিয়ে কথা শুনেছেন, এই জন্য আলাদাভাবে আপনাদেরকে অতিরিক্ত কৃতজ্ঞতা জানিয়ে আমাদের জন্য আপনারা দোয়া করবেন, বাংলাদেশ জামাত ইসলামীর জন্য আপনারা দোয়া করবেন, এইভাবে যে জামাতকে সোজা রাখার জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদের কলমের মাধ্যমে জামাতকে আপনারা সোজা রাখবেন। সেই ক্ষেত্রে যদি কোনো বিপদ, যদি কোনো কষ্ট, ক্রান্তিকাল আসে, আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের পাশে থেকে আপনাদের জন্য ভূমিকা পালন করব। অনেক ধন্যবাদ সবাই। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমাদের আজকের এই মত বিনিময়